মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হায় হায় কোম্পানির খপ্পরে চুয়াডাঙ্গার শত শত সাধারণ মানুষ। অতি মুনাফার লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সর্বশান্ত হওয়ার আগে পদক্ষেপের দাবি। খুলনার নদীগুলোতে 22 মাসে মিলেছে 70 মরদেহ। অধিকাংশ ক্ষেত্রেই হয় না হত্যা মামলা। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেপরোয়া অপরাধীরা মত স্থানীয়দের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। রীতিমতো মরদেহ ডাম্পিং এর স্থান হয়ে উঠেছে খুলনায় নদীগুলো। গত বছর 34টি এবং চলতি বছরের 9 মাসেই 36টি মরদেহ উদ্ধার হয়েছে এই অঞ্চলের বিভিন্ন নদী থেকে। আর এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে হত্যা মামলা হয়নি, এমনকি তদন্তে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর নিয়ে গঠিত নৌ অঞ্চলে 2024 সালের জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত 22 মাসে উদ্ধার হয়েছে 70টি মরদেহ। নৌ পুলিশের তথ্য মতে এদের অধিকাংশই হত্যার শিকার। মৃতদের মধ্যে 45 জন পুরুষ, 8 জন নারী এবং 17 জন শিশু। এদের মধ্যে শনাক্ত করা সম্ভব হয়নি 25 জনের পরিচয়। মরদেহ গুমের জন্য নদীকে বেছে নিয়েছে অপরাধীরা, বলছেন মানবাধিকার কর্মীরা। এই লাশের কিন্তু ম্যাক্সিমাম শনাক্ত হয় নাই। যখনই একটা লাশ শনাক্ত হবে না এবং অপরাধীরা গুম করার চেষ্টা করে নদীতে পেলে, তখনই অন্য অন্য অপরাধ কিন্তু বেড়ে যায়। এই মৃত্যুর বিচার যদি না পায়, সেই ক্ষেত্রে কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে। মরদেহগুলির 40 ভাগ রূপসা নদী থেকে, ভৈরব নদ থেকে 30, পশুর নদী থেকে 20 এবং অন্যান্য নদী থেকে 10 ভাগ উদ্ধার হয়েছে। নদীতে কোনো মৃতদেহ ফেললে খুব দ্রুত এটি পচন ধরে এবং 3, 4, 5 দিনের মধ্যেই কিন্তু এমনভাবে পচে যায় যে সেই মৃতদেহটির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না, বা তার চেহারার যে গঠন সেটি নষ্ট হয়ে যায় দেখে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। সামাজিক অস্থিরতা এবং কঠোর আইনি প্রয়োগের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রশাসন বলছে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন সংস্থা। যে এই অপরাধের সঙ্গে কিন্তু ভিতরে অনেক গভীর হয়তো অন্য কোনো গডফাদার জড়িত, সে কিন্তু কোনো সময় আইনের আওতায় আসতেছে না। এই কারণে তদন্তটা শুধু কে খুন করলো তা না, কারা খুনের পরামর্শ দিল, কারা এটা নিয়ন্ত্রণ করতেছে, তাদেরকে শনাক্ত করতে হবে। তাহলে এই ধরনের অপরাধ কমে যাবে বলে আমি মনে করি। আমরা এই মামলাগুলি তদন্ত করতে গিয়ে যে সমস্যাটা পড়ি সেটা হচ্ছে যে ঘটনাগুলি যেহেতু স্থলভাগে ঘটছে, সেখানকার কোনো দ্বন্দ্ব, স্বার্থজনিত কারণে জমি জমা, টাকা পয়সা বা অন্যান্য যে কোনো কারণেই হোক, এই ঘটনাগুলি কিন্তু আমরা নৌ পুলিশ যেই সেক্টরটা নিয়ে আমরা কাজ করি অর্থাৎ নৌপথ, সেখানকার ঘটনাগুলি থেকে ভিন্ন। 2025 সালে নৌপথে মরদেহ উদ্ধারের ঘটনায় 9টি হত্যা মামলা হয়েছে। তবে এসব মামলায় একটিও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। চুয়াডাঙ্গায় নাম পরিচয়হীন অফিসে বসে বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, অনলাইন ট্রেডিং, কখনো আবার সমবায় কিংবা MLM ব্যবসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। 5 জন সদস্য সংগ্রহ করে দিতে পারলেই দেয়া হচ্ছে 20,000 টাকা। প্রতি লাখে মুনাফা দিচ্ছে 5 থেকে 9,000 টাকা। অধিক লাভের আশায় না বুঝেই অনেকে আমানত রাখছেন নাম পরিচয়হীন চক্রটির কাছে। চুয়াডাঙ্গা থেকে ফায়জা চৌধুরীর রিপোর্ট। সেন্ট এফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্ট এফএক্স এর নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। শহরের এক প্রান্তে এই ভবনের 3 তলা ভাড়া নিয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে চলছে ইলেকট্রনিক পণ্যের অনলাইন ট্রেডিং এর নামে আমানত সংগ্রহ। বাইরে নেই কোনো সাইনবোর্ড, নাম পরিচয়হীন অফিসে নিয়মিত দেখা মেলে না কাউকে। হজ এজেন্সির নামে ভাড়া নেওয়া হয়েছে ফ্ল্যাটটি, জানান বাড়ির মালিক। উমরা হজে নিয়ে যাব আমরা, আর অনলাইন ইলেকট্রনিক্স পণ্য বেচে কিনা এই বলে নিয়েছি। আবার দেখা যাচ্ছে 2-3 দিন আবার কেউই নেই, এরকম
বলতো যে আমরা হলো ট্যুরে গিয়েছি, ওই কক্সবাজারে গিয়েছি, চিটাগাঙে, এইসব বলতো। প্রতিষ্ঠানটির সাবেক এসআইবি পদধারী এক কর্মী জানান, কখনো ফরেক্স মার্কেটের ট্রেডিং ব্যবসা, কখনো ওজিএস নামে অনলাইনে পণ্য বিক্রি, সাকসেস অ্যাসোসিয়েশন নামে সমবায় প্রতিষ্ঠান, কখনো আবার ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে কৌশলে চলে আমানত সংগ্রহ। এ কাজে কয়েক ধাপে যুক্ত কর্মীরা 80 থেকে 90 লাখ টাকা কি 1 কোটি টাকার কাছে ওনারা প্রতি মাসে কালেকশন করতেছে। এই টাকাটা ওনারা সেন্টেপেক্সের নামে নাই। সেন্টেপেক্স ওনারা বলে এটা হচ্ছে ফরেক্স মার্কেট, ফরেক্স মার্কেটের প্রফিট দেয় এটা। আর চুয়াডাঙ্গাতে দায়িত্বে আছে যে সোনালীতেই কাজ করতে এক সময় উনি মকবুল ওনার নাম। তাদের গ্রাহক সংখ্যা 3000। প্রচারণা নেই, অথচ এত গ্রাহক পেল কোথায়? এমন প্রশ্নে একজন গ্রাহক জানান, অনেকটা ডেস্টিনির আদলে সদস্য সংগ্রহ করে তারা। তাদের প্রতিটি স্কিমে 5 জন সদস্য। কোনো গ্রাহক 5 জন সদস্য সংগ্রহ করতে পারলে তাকে দেওয়া হয় 20,000 টাকা। আর এই টাকার লোভে নতুন সদস্য সংগ্রহে তৎপর হয়ে থাকেন গ্রাহক। দেখলাম এমআইবি, সিআইবি ওনাদের কাছে সবসময় পাসওয়ার্ড থাকে। ওরা যে কারোর অ্যাকাউন্টে ঢুকতে পারে, দেখতে পারে, উইথড্র করে দিতে পারে। তো এগুলো দেখার পর আমার মনে হলো কি যে যেহেতু ওরা উইথড্র করে দিতে পারে, তো উইথড্র করে ওরা নিয়েও নিতে পারে। এই চিন্তা করে আমি ওর থেকে বেরিয়ে আসলাম। এসব গ্রাহকদের এক একজনের বিনিয়োগ 5 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। লাখ টাকা বিনিয়োগে মাসিক মুনাফা আসে 5 থেকে 9,000 টাকা। বেশি মুনাফার লোভে পড়ে গ্রাহক হচ্ছেন অনেকে। 1,30,000 টাকা ডিপোজিট দিলে 5,000 টাকা এরা প্রফিট দেয় প্রতি মাসে। তো আমি বললাম তো এটা তো ইনভেস্টের ব্যবসা, আমি তো ইনভেস্ট করতে পারবো না, আমার টাকা নাই। এখানে বেতনও সিস্টেম থাকবে। যদি তোমার মাধ্যমে 5টা গ্রাহক আসে, 5টা গ্রাহকে 5 লাখ সামথিং জমা হবে। 5 লাখের পরে তোমার আমার 20,000 টাকা বেতন পাবো। আর যেটা তুমি এক্সট্রা 1,000 টাকা পার হেড পাচ্ছ, এটা তো পাবাই। গ্রাহকদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা, শিক্ষক ও ব্যবসায়ী। অবৈধ প্রতিষ্ঠানের এই ধরনের কর্মকাণ্ডে চিন্তিত এলাকার সাধারণ মানুষ। কোন বৈধ ব্যবসা আছে যে এটা 1 লাখ টাকায় 9,000 টাকা লাভ দেবে? প্রশাসন যদি ঘটনা ঘটার পরে ব্যবস্থা নিবে, তো এইটা তো কোনো কথা না। এটা আশ্চর্য ব্যাপার। আমরা এখানে সামনে আছি, আমরাই বুঝলাম না ওখানে কি হয় না হয়। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যেহেতু আপনারা বিষয়টা নলেজে এনেছেন, আমরা দেখি এটা শীঘ্রই অনুসন্ধান করে দেখব, এবং তার যদি লিগাল কোনো পারমিশন না থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি আইনের কোনো ব্যত্যয় থাকে বা ঘটে থাকে বা আইনানুগভাবে যদি তারা না চলে যায়, এরকম কোনো কিছু আমরা পাই, আমরা দ্রুতই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে চেষ্টা করেও এ বিষয়ে প্রতিষ্ঠানটির কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। মেসেজ দিলেও কোনো উত্তর মেলেনি তাদের কাছ থেকে। সাধারণ মানুষ সর্বশান্ত হওয়ার আগেই এই চক্রের লাগাম টেনে ধরার দাবি সচেতন মহলে। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা। দেশের বিভিন্ন জেলাতেও 8ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। টানা 1 সপ্তাহ ক্লাস না হওয়ায় গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কমতে শুরু করেছে। আবার যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে আসছেন, পাঠদান কার্যক্রম না হওয়ায় তারাও বাড়ি ফিরে যাচ্ছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, সামনে বার্ষিক পরীক্ষা, এমন সময় পাঠদান না হলে তারা বিপাকে পড়বেন। এদিকে শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শ্রেণীকক্ষে ফিরবেন না। একই পরিস্থিতি শরীয়তপুরেও। শিক্ষকদের কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে জেলার 130টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। এছাড়া খুলনা, জয়পুরহাট এবং হিলিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। কর্মচারীরা সারা বাংলাদেশের ন্যায় আমরা কর্মবিরতি পালন করছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে। আমাদের অনেক টিচার ঢাকায় গেছেন তাদের আন্দোলন করার জন্য, আমরা তাদেরকে সমর্থন করি। এই ন্যায়সঙ্গত দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমাদের বেসরকারি স্কুল কলেজের যে 6 লক্ষ শিক্ষকের যে প্রাণের দাবি, যে অধিকারের দাবি, ভালোভাবে বেঁচে থাকার লড়াইয়ের দাবি, এটার জন্য আন্দোলন সংগ্রাম চলবে। দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে আগাম জাতের আলু রোপণে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
মৌসুমের শুরুতেই চাষের উপযোগী আবহাওয়া আর বীজের দাম কম থাকায় এবছর ভালো লাভের আশা করছেন তারা। তবে সারের সরবরাহ ঘাটতি এবং বাড়তি দামের কারণে কিছুটা চিন্তিত কৃষকেরা। হিলি রিপোর্টার হালিমান রাজির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি থেকেই হিলির খট্টা মাধবপাড়া অঞ্চলে শুরু হয় আগাম জাতের আলুর আবাদ। আমন ধান কাটার পরপরই বাড়তি ফসল হিসেবে ওই একই জমিতে আলু বোনেন কৃষকেরা। উর্বর মাটি ও উপযুক্ত জলবায়ুর কারণে ভালো ফলন ও লাভজনক হওয়ায় প্রতি বছর এই অঞ্চলে আলু চাষ বাড়ছে। এরই মধ্যে আগাম জাতের আলু আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এক সপ্তাহের মধ্যে শেষ হবে রোপণের কাজ। গত বছর 50 কেজি বীজের দাম ছিল 4000 টাকা, যা এবার 1000-এ নেমেছে। উৎপাদন খরচ কমায় ভালো লাভের আশা কৃষকদের। আলু লাগাচ্ছি, কেউ ডাঁড়া বানতিছে, কেউ আলু দিচ্ছে, কেউ আলু গাঁটতিছে। মনে করেন যে 15 দিনের ভিতরে এটা গাড়াগাড়ি শেষ। এটা 28 থেকে 30 দিনের ভিতর বান্ধা পড়ে, 2 মাস 60 দিনের ভিতরে এটা উঠে যায়। প্রতি বছরই আমরা এরকম লাগাই, কিন্তু এইবার আমাদের খরচ এরিয়াটা গত বছরের চেয়ে একটু কম। তবে সারের সরবরাহ সংকট ও দাম বৃদ্ধিতে কিছুটা চিন্তায় রয়েছেন চাষিরা। আমাদের এবার বীজের দাম কম, কিন্তু সারের দাম একটু বেশি। এজন্য আমরা রাসায়নিক সার একটু কম ব্যবহার করে এবার জৈব সার ব্যবহার বেশি করতেছি। ওই জমিটাতে সার দিব মনে করেন 3 মণ, সেখানে আমাকে সার দিতে হলো 2 মণ। ধারায় ধরেন 100 টাকা বেশি। এখানে প্রচুর আলু, এই গোটা মাঠ আলু। তো যদি আলুটা যদি বাইরে পাঠানোর ব্যবস্থা থাকে রপ্তানি করার, তাহলে আমরা হয়তো আশা করি কিছু লাভবান হব। গত বছর 150 হেক্টর জমিতে আগাম জাতের আলু আবাদ হয়েছিল। এবার তা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। যে কোনো ফসল যদি আগাম বা অসময়ে করা যায় সেটা লাভজনক হবে, এবং সে বিষয়ে আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং আমরা আশা করছি যে আবহাওয়া এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটা আসলে আলু চাষের জন্য উপযোগী, এবং আমাদের পরামর্শগুলি অব্যাহত আছে। আবহাওয়া অনুকূলে থাকলে নভেম্বরের মাঝামাঝিতে আগাম আলুর ফলন ঘরে তুলবেন কৃষকেরা। মাছরাঙা, নিউজ ডেস্ক। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 275 মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। 4টি টারবাইন বিকল হয়ে যাওয়ায় এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন রয়েছে। গত বৃহস্পতিবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তিনি জানান, গতকাল তৃতীয় ইউনিটটি চালু করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে বিকল যন্ত্রাংশ মেরামতের কাজ শেষ হলে 1 সপ্তাহের মধ্যে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনা যাবে বলেও জানান তিনি। বর্তমানে কেন্দ্রের 1 নম্বর ইউনিট থেকে 50-60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই ইউনিটটি সচল রাখতে প্রতিদিন প্রায় 800 মেট্রিক টন কয়লা প্রয়োজন হচ্ছে। সারা দেশে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মানুসারীদের মহাশ্মশান দীপাবলি উৎসব। গত রাত থেকে দীপাবলি উদযাপন শুরু করেছেন সনাতন ধর্মানুসারীরা। কাল সন্ধ্যার পর বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় স্বজনদের সমাধিতে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন এবং প্রার্থনা করেন স্বজনরা। পটুয়াখালীতেও শ্রী শ্রী শ্যামা পূজা এবং শ্মশান দীপাবলি অনুষ্ঠিত হয়েছে। এদিকে শ্যামা পূজায় ঘিরে যশোর শহরে শতাধিক অস্থায়ী মণ্ডপ নির্মাণ করা হয়েছে। আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী মেলার। লালমনিরহাটের আদিতমারি দুর্গাপুর সীমান্তে শ্যামা পূজা এবং দীপাবলি উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। একইভাবে শ্যামা পূজা এবং দীপাবলি উদযাপন করা হয়েছে খাগড়াছড়ি এবং হিলিতেও। নোয়াখালীর সেনবাগ এবং সদরের দত্তের হাট এলাকায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দুদক জানিয়েছে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দত্তের হাট শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর গত 1 বছর আগে সেনবাগ শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি 2 শাখায় ব্যবস্থাপক পদে থাকা অবস্থায় ঋণ প্রদানের নাম করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। এ ঘটনার সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুদক। অভিযানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কার্যালয়ে বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। অভিযান শুরুর আগে পালিয়ে যায় অভিযুক্ত মোহাম্মদ আলমগীর।
ময়মনসিংহ বন সংরক্ষণ এবং পুনরুদ্ধার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর গ্রিন পার্ক রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বনাঞ্চল ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর ফলে অনাবৃষ্টি, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। বন সংরক্ষণ এবং পুনরুদ্ধারে রাষ্ট্র ও সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এই স্লোগানে সারা দেশের নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস। দিবসটি উপলক্ষে সকালে মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। পোস্ট অফিস এলাকা ঘুরে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নড়াইলে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজন করা হয় র্যালি এবং আলোচনা সভা। এছাড়া সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে আটক জেলেদের কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরায় 22 জেলেকে আটক করা হয়েছে। এ সময় 3 জনকে 1 মাসের কারাদণ্ড এবং বাকিদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত 135 কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে 55 কেজি ইলিশ সহ 5 জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় 55,000 মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া শরীয়তপুর, মুন্সিগঞ্জ এবং লক্ষ্মীপুরে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে আটক জেলেদের কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোলায় ক্ষুদ্র জেলেদের জীবনমান উন্নয়ন এবং টেকসই জীবিকার অর্জনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে ভোলা সেন্টারের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন সহ জেলে এবং অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, ইলিশ প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ক্ষুদ্র জেলেদের সরকারি সহায়তা সময় মতো পৌঁছে দেয়া এবং এর কার্যকর তদারকি জরুরি। পাশাপাশি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ভর্তুকি কার্যক্রম সম্প্রসারণের উপর গুরুত্ব দেন বক্তারা। মানিকগঞ্জ এবং দিনাজপুরে হিলিতে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ এবং সার বিতরণ করা হয়েছে। দুপুরে মানিকগঞ্জের অফিসার্স ক্লাব চত্বরে বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। এ সময় কৃষকদের মাঝে 10 কেজি করে ডিএপি, 10 কেজি এমওপি সার এবং পেঁয়াজ, গম, সূর্যমুখী ও শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়। এ সময় জানানো হয়, পর্যায়ক্রমে জেলায় 68,390 জন কৃষকের মাঝে সার এবং বীজ বিতরণ করা হবে। এদিকে দিনাজপুরের হিলিতে 280 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা। দুপুরে সুবর্ণচর উপজেলার বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে তাদের সঙ্গে অংশ নেন স্কুলের শিক্ষকরা। এই সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান। 2017 সালের সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন শহীদ জয়নাল আবেদিন। এদিকে একই দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জেলা ছাত্র দল। তেভাগা আন্দোলনের অগ্নিকন্যা ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজন। ইলা মিত্র মানব মুক্তির প্রতীকও ছিলেন দাবি গবেষকদের। দাবি তোলা হয় পাঠ্যপুস্তকে তার সংগ্রামী জীবন অন্তর্ভুক্ত করার। চাঁপাইনবাবগঞ্জ রিপোর্টার ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। করতালের ছন্দ আর ঢোলের তালে ঐতিহ্যবাহী রঙিন সাজ পোশাকে মেতে উঠেছেন আদিবাসী নারী পুরুষ। চাঁপাইনবাবগঞ্জ শহর যেন মুখর ইলা মিত্রের স্মৃতিতে। ফায়ার সার্ভিস এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা যেন এক ইতিহাসের পুনর্জাগরণ। শোভাযাত্রা শেষে পৌর পার্কে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বাঙালি ও আদিবাসী কৃষকরা গান ও নাচের ভঙ্গিমায় ফুটিয়ে তুলেছেন কৃষকদের অধিকার আদায় ও মুক্তির ইতিহাস।
অনুষ্ঠান থেকে ভূমি অধিকার আইন বাস্তবায়নের দাবি জানান তারা। কোনো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ইলা মিত্র একজন অনুপ্রেরণার নেত্রী, আমরা এখনো ওনাকে অনুসরণ করি। ইলা মিত্রের যে আন্দোলন, যে অবদান, যে ন্যায়সঙ্গত আন্দোলন, ওই সংগ্রামকে আমরা বাঁচিয়ে রাখতে চাই এখনো। তাকে স্মরণ করে তার পথে আমরা লড়াই করে যেতে চাই এবং আমরা কিন্তু এখনো এই লড়াইয়ের মধ্যেই আছি। সে আমাদেরকে অনুপ্রেরণা দেখিয়ে দিয়েছে, লড়াই না করলে এই লড়াইয়ের সংগ্রাম কেউ সফলতা অর্জন করতে পারে না। তেভাগা আন্দোলনের অগ্নিকন্যা ইলা মিত্র নতুন প্রজন্মের কাছে এক প্রেরণা। পাঠ্যপুস্তকে তার সংগ্রামী জীবন অন্তর্ভুক্ত করার দাবি তাদের। আর নারীরা বলছেন, ইলা মিত্র প্রমাণ করেছেন আন্দোলনের ময়দানে নেতৃত্বের প্রতীক হতে পারে নারীরাও। ইলা মিত্রকে আমরা ধারণ করা হয়তো তত সহজ নয়, তবে আমরা বই পড়ার মাধ্যমে, তার সংগ্রামী জীবনের মাধ্যমে আমরা ইলা মিত্রকে ধারণ করে তার মতো জীবন সংগ্রামে এগিয়ে যেতে চাই। নাচলবাসী বা এই চাঁপাইনবাবগঞ্জের বাসীকে যে আন্দোলনটা করে যে সুঝিয়ে দিয়ে গেছে, আমাদেরকে চোখকে আলোময় করে দিয়ে গেছে। ইলা মিত্রের যে চেতনা, বিপ্লবী চেতনা, সেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর মনে প্রাণে ধারণ করবে। আমার যে শক্তিটা, স্পৃহাটা, সেটা কিন্তু ইলা মিত্রই দিয়ে গেছেন। আজকে ক্ষুদ্র নারী গোষ্ঠী দেখে বুঝতে পারছেন যে তারা আজকে কথা বলতেও ভয় পান না, মাইকের সামনে এসে কথা বলছেন। এটা কিন্তু তার অনুপ্রেরণা থেকে অনুপ্রাণিত হয়ে। ইলা মিত্র ছিলেন কৃষক মুক্তির আলোকবর্তিকা। জমিদারের পুত্রবধূ হয়েও সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। শুধু তেভাগা আন্দোলন নয়, ইলা মিত্র মানব মুক্তির প্রতীকও, দাবি গবেষকদের। এখনো চলমান রয়েছে বৈষম্য, এ কারণেই এই বিদ্রোহ স্মরণ করা এবং এই নেত্রীকে স্মরণ করা আমাদের কর্তব্য এবং এখনো সেই আন্দোলনের প্রেরণা প্রাসঙ্গিক। সংগ্রাম হচ্ছে সংগ্রাম, তার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু মানুষের জন্য যে ভালোবাসা, সেটার কোনো ভুল নেই। এটা রকম ফের থাকতে পারে, কিন্তু ভুল নেই। ইলা মিত্ররা সেজন্যই চিরকাল আমাদের স্মরণে থাকবেন। নাচল অঞ্চলের যে তেভাগা আন্দোলন, এটা মূলত গড়ে উঠেছিল সাঁওতাল, উরাও, মুন্ডা, সিং, বিভিন্ন জনগোষ্ঠী এবং এর সাথে বৃহত্তর মুসলিম এবং হিন্দু জনগোষ্ঠী। এই সমস্ত ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে তিনি সম্মিলন করতে পেরেছিলেন। এই যে তার আন্দোলন এবং সংগ্রাম, এটা আমাদের জন্য আলোকবর্তিকার মতো রয়েছে। ইলা মিত্র শুধু ইতিহাস নয়, তিনি ছিলেন ন্যায়পরায়ণ সংগ্রামী এক নারী। ইতিহাসের মাটিতে তিনি নারী হিসেবে বপন করেছিলেন প্রতিরোধের বীজ। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। হাই হাই কোম্পানির খপ্পরে চুয়াডাঙ্গার শত শত সাধারণ মানুষ। অতি মুনাফার লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সর্বশান্ত হওয়ার আগে পদক্ষেপের দাবি। খুলনার নদীগুলোতে 22 মাসে মিলেছে 70 মরদেহ। অধিকাংশ ক্ষেত্রেই হয় না হত্যা মামলা। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেপরোয়া অপরাধীরা মত স্থানীয়দের। 3 দফা দাবিতে 8ম দিনের মতো কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। বন্ধ ক্লাস পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ।